আপু, আমার কাছে আসছো কেন? প্লিজ আপু, সরে দাঁড়াও। কেউ দেখলে কি ভাববে? কাছে আসছি তোকে আদর করতে, আর কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। তুমি এসব কি বলছো আপু? আমি তোমার ছোট ভাই, আমার সাথে এরকম আচরণ মানায় না তোমার। শোন অনেক, তুই আমার চাচাতো ভাই, আমার নিজের আপন ভাই নোস, তোকে আদর করতেই পারি। আপু, আমি এখন আর ছোট নই। একটা ছেলে মেয়ে এভাবে কাছে আমার মানে আমি বুঝি, তাই প্লিজ সরে যাও। না রে সোনা, তোকে এখন আদর করতে না পারলে আমার শান্তি লাগবে না, আর একটু আদর করি। এই বলে সাইমা অনিকের হাত ধরে তার কাছে নিয়ে আসলো। অনিক বলল একেবারে সাইমার বুকের উপর। সাইমার হৃদস্পন্দনের শব্দ অনিক শুনতে পাচ্ছে, সাথে অনিকের হৃদযন্ত্রটাও লাফাচ্ছে। দুজনে চাপা নিঃশ্বাস আর হাড়ের শব্দ সারা ঘরে ছড়িয়ে পড়েছে। সাইমা আর কোনো কথা না বলে অনিকের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। অনিকের চোখ বড় বড় হয়ে গেল। সে সাইমাকে সরাতে চাইল, কিন্তু পারল না। সাইমা তাকে আরও কাছে টেনে এনে অনিকের হাত সাইমার কোমরে রেখে দিল। অনিকের হাত কাঁপতে শুরু করলো। সে হাত সরাতে চাইল। সাইমা বুঝতে পেরে অনিকের ঠোঁট কামড়ে ধরল। অনিক ছটফট করলো। 5 মিনিট পরে সাইমা ছেড়ে দিল অনিককে। অনিক হাঁপাতে হাঁপাতে বলল, এটা তুমি কি করলে আপু? আমার ভার্জিনিটি নষ্ট করে দিলে। ওকে বাবা, সামান্য কিস করলে ভার্জিনিটি নষ্ট হয় নাকি? হয়তো অন্য মেয়ে কাছে আসলে ভার্জিনিটি নষ্ট হয়ে যায়। আমাকে অন্য মেয়ে বলিস না সোনা, আমি তো তোর নিজেরই। কিন্তু তুমি যেটা করছো সেটা তো প্রেমিক প্রেমিকারা করে। আমি তো তোমার প্রেমিক নই। প্রেমিক কেন হবি? আমি তো তোকে আমার বর বানাবো। বাদ দে সেসব কথা, এবার বল কেমন লাগছে কিসটা? এটা তো জীবনের ফার্স্ট টাইম। অনেক ভালো লেগেছে, কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল। কেমন লাগছিল? আমাকে কি আরো কাছে টানতে ইচ্ছে করছিল? মনে হচ্ছিল কি একদম নিজের সাথে পিষে ফেলি? সেটাই মনে হচ্ছিল। তুমি যখন আমাকে কাছে টানলে, তোমার বুকের সাথে আমার বুক স্পর্শ লাগলো, তখন মনে হলো একটু ছুঁয়ে দেখি। অনিকের কথায় সাইমার বুক কেঁপে উঠল। তার সারা শরীর শিরশির করে উঠল। সে অনিককে কাছে টেনে নিয়ে বলল, কাছে আয়, দেখ কি দেখতে মন চায় তোর। না না, এখন মনে হচ্ছে না, সরো তুমি। আরে আয়, লজ্জা পাস না, আমি কিচ্ছু মনে করব না। অনিক আস্তে আস্তে হাতটা সাইমার বুকের উপর রাখলো। সাইমা পুরো কেঁপে উঠল। অনেক আস্তে করে চাপ দিল বুকে। সাইমার সারা শরীর অবশ হয়ে আসছে। সাইমা এক টান দিয়ে আবার অনিকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সাইমা পাগলের মতো কিস করছে, আর অনেক তার হাত দিয়ে সাইমার শরীর স্পর্শ করছে। দুজনেই অনেকটা উত্তেজিত হয়ে গেল। অনেকের হাত সাইমার জামার ভিতর দিয়ে দিল। উত্তেজনায় সাইমা অনেকের ঠোঁট কামড়ে ধরল। সারা ঘর জুড়ে শুধু দুজনের নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। অনেক সাইমার বুকে মৃদু চাপ দিতে লাগলো। সাইমার মুখ দিয়ে মৃদু চিৎকার আসছে। হঠাৎ করে নিচ থেকে সাইমার মা ডেকে উঠল, কিরে সাইমা, কই গেলি? একটু নিচে আয় তো মা। অনেকের হুঁশ ফিরল। সে সাইমাকে ঝটকা মেরে সরিয়ে দিল। একটু দূরে গিয়ে হাঁপাতে লাগলো। আর একটু হলেই বড় কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেত। সাইমা এখনও চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। অনেক কোনো রকমে বলল, সরি আপু, আমি এমনটা করতে চাইনি। কেন, তোর ভালো লাগেনি নাকি? তেমনটা নয় আপু, কিন্তু এসব কিছু করা মোটেও উচিত না। আর বাড়ির কেউ জানলে কি ভাববে বলো? কেউ জানবে না সোনা, তোর তখন আদর খেতে মন চাইবে, আমার কাছে চলে আসবি। তোকে এত আদর করব আমি যে তোর মন এক মুহূর্তেই ভালো করে দিব। কিন্তু আপু, তুমি তো আমার বড় বোন। সাইমা অনেকের একদম কাছে এসে তার ঠোঁটে একটা শব্দ করে চুমু খেয়ে বলল, বড় বোন বলবি না, আমি তোর চাচাতো বোন। তোর বোন হলে কি এমন করে আদর করতাম তোকে? আচ্ছা এখন তুই থাম, মা ডাকছে, শুনে আসি। আর শোন, এসব আর কাউকে বলিস না কিন্তু। আরে কি বলো, আমি কি ছোট নাকি যে এসব মানুষকে বলতে যাব? ওকে সোনা আমার, আমি এখন আসি, লাভ ইউ। এই বলে সাইমা অনেকের ঠোঁটে আরেকটা শব্দ করে চুমু খেয়ে গেল নিচে। আর অনেক
ঠোঁটে হাত দিয়ে ভাবছে সাইমা যাওয়ার সময় তাকে লাভ ইউ বলল। তার মানে কি সাইমা তাকে ভালোবাসে? অনেক বুকে হাত দিয়ে শুয়ে পড়ল। তার বুক এখনও দুরুদুর করছে। শুধু মনে হচ্ছে সাইমাকে কিভাবে কিস করেছে। সাইমার ঠোঁটে মিষ্টি যেন এখনও লেগে আছে অনেকের ঠোঁটে। এদিকে সাইমা নিচে যেতে সাইমার মা বলল, এই যে মেয়ে, এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাওনি নাকি? কি করছিলে উপরে? আরে মা, অনেককে পড়া বোঝাচ্ছিলাম। ছেলেটা বই খাতে কিছুই খোলে না, সারাদিন শুধু ফোন আর বন্ধুদের আড্ডা। ঠিকই বলেছিস সাইমা মা, আমার ছেলেটা একদম বাউন্ডুলা হয়ে গেছে। একটু পড়লো না তো পরীক্ষা খারাপ করবে না? তুই না থাকলে ওর আর কে আছে শাসন করার মতো? চাচি, এখন থেকে ওকে আমি নিয়ম করে পড়াবো, তবে একটু করা হতে হবে, না হলে অনেক শোনে না। করা হ মা, ওকে না ভালো করে ধরবি, তোর মাথায় চড়ে বসবে। অনেক তো তোকে একটু ভয় পায়, তাই তুই ছাড়া ওকে সামলানো তো মুশকিল। ভয় তো পেতেই হবে, না হলে শিক্ষা হবে কিভাবে? এখন থেকেই ঠিক করছি, প্রতিদিন আমি ওর পাশে বসে পড়া নেব। ইস, এই আপুর হাত থেকে কি আর বাঁচা যাবে? কিন্তু বাইরে কিছু বলতে না পেরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আচ্ছা ঠিক আছে, পড়া বুঝছিস খুব ভালো, কিন্তু এত সময় লাগে কেন? মা, পড়া বোঝাতে গিয়ে দেখি অনেক অর্ধেক জিনিস ভুলে গেছে, ওকে আবার শুরু থেকে বোঝাতে হয়েছে। তাই তো বলি, একটুও মনোযোগ নেই ছেলের মধ্যে। সাইমা মা, তুই থাকলে আমার আর তো কোনো ভয় নেই। আমি তো আছি চাচি, এখন অনেককে একটা গোল্ডেন ছেলে বানিয়েই ছাড়বো। মা, অত কিছু লাগবে না, আমি নিজেই পড়ব। চুপ, তোকে আমি বলবো কিভাবে পড়বি। এখন থেকে আমার কথাই ফাইনাল। দেখলি, মায়ের কথা শুনবে না, কিন্তু সাইমার কথা এলে চুপ হয়ে যায়। ঠিক আছে, এখন সবাই রান্নাঘরে যান, আমি অনেককে নিয়ে 10 মিনিটে পড়া শেষ করে নিচে আসছি। এখন আবার পড়া? একটু শ্বাস নিতে দাও আপু। শ্বাস পরে নিবি, আগে পড়া। চল আমার সাথে। অনেক মাথা নিচু করে সাইমার পেছন পেছন হাঁটতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, এই আপু কি সত্যি ওকে পড়াতে চায় নাকি অন্য কিছু? সাইমা রুমে গিয়ে বই খুলে টেবিলে রাখলো। অনেক চুপচাপ বসে আছে, চোখ বারবার ফোনের দিকে যাচ্ছে। অনেক, দেখ, শেষবারের মতো বলতেছি, মন দিয়ে পড়তে শুরু কর, না হলে কিন্তু আমি রেগে যাব। আমি চেষ্টা করছি আপু, কিন্তু মাথায় ঢুকছে না। ঢুকবে না কেন? তুই চেষ্টা করছিসই না। চোখ ফোনে রেখে পড়া হয় নাকি? তুমি শুধু চেঁচামেচি করো। আমি কি রোবট যে সাথে সাথে সব পারবো? কথাটা শোনার পর সাইমা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর হঠাৎ অনেকের পাশে গিয়ে তার মুখটা দু হাতে ধরে খুব নরম কণ্ঠে বলল, আরে রাগ করিস না সোনা, তুই যদি ঠিক মতো পড়িস না তাহলে বড় হয়ে মানুষের মতো মানুষ হবি কিভাবে? আমি যদি তোকে না বোঝাই, তোর ভালোটা চাইবে কে? কিন্তু আপু, আমার ভালো লাগে না পড়তে। তাহলে তোকে পড়া ভালো লাগানোর দায়িত্ব আমার। সাইমা অনেকের কপালে একটা স্নেহভরা চুমু দিল, খুব মৃদু করে। অনেক অবাক হয়ে তাকালো। সে বুঝলো সাইমা সত্যি তার ভালো চায়। অনেকের মুখে তবু অভিমান রয়ে গেল। দেখ সোনা, তুই যখন কষ্ট পাস তখন আমিও কষ্ট পাই। তুই মন খারাপ করে বসে থাকলে আমার ভালো লাগে না। ঠিক আছে, একটা কথা শোন, আজকে যদি মন দিয়ে পড়িস তাহলে আমি তোর পছন্দের চকলেট এনে দিব। সত্যি? হ্যাঁ রে বাবা, শুধু চকলেট না, তোর যা চাই সব পাবি যদি আমার কথা শুনিস। সাইমার গলায় আদর মেশানো কোমলতা অনেকের বুকের ভেতর জমে থাকা রাগ গলিয়ে দিল। সাইমার চোখের দিকে তাকাতেই অনেকের ভেতর অদ্ভুত শান্তি নেমে এলো। ঠিক আছে, আমি চেষ্টা করব। তুমি রাগ করবে না তো? রাগ করব না, তবে ভুল করলে শাস্তি দিব। কি শাস্তি দিবেন? সাইমা চুপ করে তার কানে কাছে মুখ এনে মৃদু স্বরে বলে, সেটা পরে জানবি, আগে পড়া শুরু কর। অনেক বইয়ের দিকে তাকালো। মনে হচ্ছিল সাইমার সেই মৃদু আদরের কথাগুলো বুকের ভেতর ঢেউ তুলছে। সে আর কিছু ভাবতে পারল না, শুধু সারা মন দিয়ে পড়া শুরু করলো। প্রায় আধা ঘন্টা ধরে অনেক মন দিয়ে পড়ছে। বইয়ের পৃষ্ঠা উল্টানোর শব্দ আর মাঝে মাঝে সাইমা ধীরে বলা বুঝিয়ে দেওয়ার কথাগুলো ঘরের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল। একসময় সাইমা বই বন্ধ করে অনেকের দিকে তাকালো। অনেক, এবার বল দেখি, আমি যা বোঝালাম সব মনে আছে তো? হ্যাঁ আপু,
মানে সাইমা, সব মুখস্থ। তুমি প্রশ্ন করো। সাইমা একের পর এক প্রশ্ন করতে লাগলো আশ্চর্যজনকভাবে। অনেক একটাও ভুল করলো না। প্রতিটা উত্তরে সাইমার ঠোঁটে হাসি রেখা আরও গভীর হতে লাগলো। বাহ, আমার সোনা আজ তো একদম পারফেক্ট। এটাই চাই আমি। হঠাৎ সাইমার সামনে ঝুঁকে অনিকের গালে খুব নরম করে একটা স্নেহময় চুমু দিল, যেটা ছিল না অশোভন, বরং এক ধরনের প্রশংসা আর মায়ের ভরা। এমন করে যদি সবসময় পড়িস তবে আমি তোকে অনেক অনেক আদর করব। এবার কিন্তু আমার সোনার গুড রেজাল্ট চাই। ঠিকমতো পড়াশোনা করবি, বড় মানুষ হবি, তুই পারবি। সাইমার হাত আলতো করে অনিকের মাথায় রেখে চুলগুলো টেনে দিল, যেন ছোটবেলার মতো আদর করছে। কিন্তু সেই স্পর্শে অনিকের বুকের ভেতর কেমন যেন একটা আনন্দের ঢেউ উঠল। গালটা হঠাৎ লাল হয়ে গেল। যদি ভালো রেজাল্ট করি তখন আসলেই তুমি অনেক আদর করবে। করব, যত আদর চাইবি সব পাবি আমার কাছ থেকে। তবে শর্ত, পড়ায় মন দিতে হবে। অনেক স্তব্ধ হয়ে বসে রইল। গালে সাইমার আদরে উষ্ণতা এখনও টের পাচ্ছে সে। অদ্ভুত এক শান্তি, এক অচেনা ভালো লাগা ভিতর থেকে যেন পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে। এমন আদর যদি রোজ পাই তবে আমি দিনরাত পড়ে যেতে পারি। সাইমা টেবিলে বইগুলো গুছিয়ে রেখে আবার অনেকের কাঁধে হাত রাখলো। চল এখন নিচে যাই। আর শোন, আজ কিন্তু বুক ফুলিয়ে বলতে পারবো আমার অনেক খুব ভালো করে পড়েছে। তুমি যদি খুশি থাকো তাহলে আমারও ভালো লাগে। কথাটা শুনে সাইমার চোখে এক ঝলক আবেগ ভেসে উঠল। সে হালকা হাসি দিয়ে অনিকের মাথায় হাত বুলিয়ে দিল। সেই স্পর্শে অনিকের সমস্ত ক্লান্তি যেন মিলিয়ে গেল। রাতে সবাই একসাথে ডাইনিং টেবিলে বসেছে। টেবিলে গরম ভাত, মুরগির তরকারি আর সাইমার হাতে বানানো সালাদের গন্ধে চারিদিক ভরে উঠেছে। সবার মুখে ঘরোয়া সুখ আর শান্তির ছাপ। অনিক, পড়াশোনা কেমন চলছে রে? ঠিক মতন পড়িস তো? ভালোই বাবা। তুমি যে কতটা ভালো পড়ছো সেটা আমি ভালো করেই জানি। ভালো বললেই কিন্তু ভালো চলবে না। অনেক কথাটা শুনে চুপ মেরে গেল। গলাটা শুকিয়ে এলো। ঠিক তখনই সাইমা কাঁটা চামচ নামিয়ে খুব শান্ত গলায় বলল, না কাকু, আজ কিন্তু অনেক অনেক ভালো করেছে। আমি ওকে পড়িয়েছি, যা পড়িয়েছি সব মুখস্থ বলতে পেরেছে। সবার চোখ একসাথে অনিকের দিকে ঘুরে গেল। অনেক অবাক হয়ে সাইমার দিকে তাকালো। মনে হলো কেউ তার হয়ে এত সুন্দর করে কথা বলছে অনেক দিন পর। তাই নাকি সাইমামা? আমার ছেলেটা এত ভালো করেছে? জি কাকু, আজ তো আমি অবাক হয়ে গেছি। ওকে শুধু একটু মনোযোগ দিয়ে ধরতে হয়, তাহলেই পারবে। সাইমামা, তোকে না পেলে কি যে হতো বলতো? একমাত্র তুই পারিস ওকে সামলাতে। তাহলে ঠিক আছে, আজ থেকে তুই প্রতিদিন ওকে পড়াস। যত সময় লাগে আমি অপেক্ষা করব, তুই ওকে পড়াবি। নিশ্চিন্ত থাকুন কাকু, অনেক এবার ভালো রেজাল্ট করবে, এটা আমার দায়িত্ব। সে কি করে এমন করে বিশ্বাস করে আমার উপর? শোনো অনিক, আজকে থেকে তোমার পড়ার কথা কেউ বলবে না। সাইমা যা বলবে তুমি ঠিক তাই করবে, ঠিক? ঠিক আছে বাবা। আর যদি পড়া না করে সাইমা তোকে যেমনভাবে শাসন করবে সেটা আমি দেখেই মজা পাবো। ওকে আমি কিন্তু ছাড়বো না কাকু, ঠিক মতো না পড়লে শাস্তি আছে। এই তো চাই, বাড়ির একমাত্র ছেলে, ওকে একটু কঠোর হাতে নাও মা, আদর দিলে চলবে না। সবাই হাসাহাসিতে মেতে উঠল। টেবিলে ভরে উঠল গল্পে, হাসিতে আর উষ্ণতায়। অনেক নীরবে খাবার মুখে তুলছিল, কিন্তু তার বুকের ভেতর এক অদ্ভুত শান্তি। মনে হচ্ছিল আজ সে কারোর কাছে সত্যি সত্যি গুরুত্বপূর্ণ। অনেক মাথা নিচু করে হাসি চাপতে চাপতে ভাবল, সাইমা আপু শুধু তিরস্কার করে না, সে আমার হয়ে সবার সামনে গর্ব করে। কেউ এভাবে কখনো বলেনি আমার জন্য। আজ সত্যিই ভালো লাগছে। রাত তখন বেশ গভীর, ঘর নিস্তব্ধ। জানালার বাইরে হালকা বাতাসের পর্দা আন্দোলিত হচ্ছে। অনেক বিছানায় হেলান দিয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। হঠাৎ ঠক ঠক দরজা খুব আস্তে নখ শোনা গেল। এত রাতে কে? দরজা খুলে অনেক স্তব্ধ। সামনে দাঁড়িয়ে সাইমা, সাদা নাইট ড্রেস, চুলগুলো খোলা, মুখে অদ্ভুত কোমলতা। আপু তুমি এখানে? এটা কি সময়? সাইমা মুচকি এসে ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে বলে, সবার ঘুম হয়ে গেছে, আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম
তোর সাথে একটু গল্প করি। কেউ দেখলে কি ভাববে? কেউ দেখবে না, আর দেখলেও কি হলো, আমি তোকে পড়াই, তোকে বকা দেই, তুই আমার ভাইয়ের মতো, তবে আজ ভাইয়ের মতো করে আসিনি। সাইমা সরাসরি গিয়ে অনেকের বিছানায় শুয়ে পড়ল। অনেক দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে বিছানার এক পাশে বসলো। আয় শুয়ে শুয়ে গল্প করি। তুমি শুয়ে পড়লে কেন? চেয়ারে বসো না। না, চেয়ারে বসলে দূরত্ব থাকে, আমি তোর কাছে আসতে চাই, মন খুলে গল্প করতে চাই। সাইমা মুখ ঘুরিয়ে তার দিকে তাকালো, চোখে প্রশান্তি, ঠোঁটে এক হাসির রেখা। জানিস অনেক, তোকে না দেখলে এখন আর ভালো লাগে না, মনে হয় তুই পাশে না থাকলে কিছু একটা অসম্পূর্ণ থেকে যায়। এটা কি বলছো তুমি? আমি তো সারা দিনই তোমার সামনেই থাকি। দিন রাত এক না সোনা, রাতের নীরবতা আলাদা, এই সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের হয়। বাতাস আরো নিঃশব্দ হলো। অনেকের বুকের ভিতর ধুকপুক শব্দ বাড়তে লাগলো। সাইমা ধীরে ধীরে হাত বাড়িয়ে অনেকের হাত স্পর্শ করলো। অনেক চমকে উঠল, হাত সরালো না। ভয় পাস না, আমি তোকে কিছু করতে আসিনি, শুধু মনটা চাইলো তোর পাশে থাকতে। এখন তুমি কি গল্প করবে? গল্প নয়, শুধু তোকে অনুভব করতে চাই, তোর উপস্থিতি আমার অনেক শান্তি দেয়। সারা ঘর শুধু দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। অনেক তাকিয়ে আছে সাইমার দিকে, তার মন বোঝার চেষ্টা করছে এটা কি শুধু স্নেহ নাকি এর চেয়েও গভীর কিছু। সাইমা চোখ না খুলেই বলল, অনেক, তুই কি কখনো ভাবিস আমি তোকে কতটা ভালোবাসি? প্রশ্নটা বাতাসে ঝুলে রইল। অনেকের বুক কেঁপে উঠল, এ যেন নতুন কিছু শুরু। সাইমা হালকা হাসি দিয়ে অনেকের চুলে হাত রেখে বলল, এই বাচ্চা ছেলে, এত নার্ভাস হচ্ছিস কেন? আয় আমার কাছে শুয়ে থাক, দেখ সব ভয় চলে যাবে। অনেকে একটু ইতস্তত করলো। সাইমার টানে অবশ্যই তার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। সাইমার বুকের মৃদু উষ্ণতা আর হৃদয়ে টুপটাপ শব্দ অনেককে অদ্ভুত এক প্রশান্তির ঘরে ডুবিয়ে দিল। সাইমা ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। দেখ আমার হার্টবিট কত জোরে চলছে, তুই কি বুঝিস না কেন এমন হয়? তোর আশেপাশে থাকলে আমার সব কিছু কেমন কেঁপে ওঠে। অনেক চোখ বন্ধ করে সাইমার বুকের উপর আরও একটু গা এলিয়ে দিল। তোমার কাছে আসলেই আমার বুকের ভিতরও কেমন করে ধকধক শুরু হয় আপু। মনে হয় বুকের ভেতর কেউ ঢোল বাজাচ্ছে। সাইমা নিচু স্বরে হেসে অনেককে দুহাতে জড়িয়ে ধরল। তাহলে শক্ত করে জড়িয়ে ধর আমাকে। দেখ অনেক, যখনই তুই আমাকে এমন করে জড়িয়ে ধরিস, সব অশান্তি যেন দূর হয়ে যায়, একটা অদ্ভুত শান্তি নেমে আসে মনে। অনেক ধীরে ধীরে হাত তুলে সাইমাকে জড়িয়ে ধরল। সে যেন ভয় পাচ্ছে কেউ এসে দেখে ফেলবে, কিন্তু সাইমা তার চুলে মুখ রেখে বলল, আজ কেউ আমাদের বিরক্ত করবে না, আজকে শুধু আমরা দুজন, এই মুহূর্তটা শুধু আমাদের। যত শান্তি লাগে তত শান্তি নিস, আমি আছি তোকে ঘিরে। অনেক চোখ বন্ধ করে অনুভব করলো সাইমার বুকে ধুকপুক শব্দ ধীরে ধীরে তাল মিলিয়ে যাচ্ছে তার নিজের হৃদয়ের সাথে। সেই উষ্ণতা, সেই মমতা, তাদের দুজনের নিঃশব্দে নিঃশ্বাস যেন এক হয়ে গেল। একটা অদ্ভুত অচেনা অনুভূতি বুকের ভিতর শিকড় গেড়ে বসতে লাগলো। আর সাইমা ফিসফিস করে বলল, এভাবেই পড়ে থাক অনেক, আমি তোকে এমন করে যত্ন করে আগলে রাখতে চাই সব সময়। অনেকের গলা কাঁপছিল, বুকের ভেতর ধুকপুক শব্দরা যেন পুরো ঘর ছড়িয়ে পড়েছে। সাইমার বুকের উপর মাথা রেখে নিঃশ্বাস আটকে আস্তে আস্তে বলল, তুমি আমাকে এত কাছে টানো কেন আপু? তোমার সামান্য কাছে এলেই আমার আরও কাছে যেতে মন চায়, নিজেকে থামাতে পারি না। সাইমা চোখ বুজে অনেকের চুলে নরম করে আঙ্গুল বুলিয়ে বলে উঠল মিষ্টি গম্ভীর স্বরে, থামবি কেন? আয় না আর একটু কাছে, আমি কি তোকে বারণ করছি? না, কিন্তু আপু আর একটু কাছে গেলে মনে হয় অঘটন ঘটে যাবে, আমি নিজেকে সামলাতে পারবো না। সাইমা হালকে সে তার চোখে মোহের দৃষ্টি নিয়ে অনেকের থুতনিটা ধরে মুখটা তার কাছে টেনে নিল। কিচ্ছু হবে না সোনা, তুই যতটা কাছে আসতে চাস এসে যা, আজ তোকে আটকানোর জন্য আমি নেই। সেই কথা শুনে অনেকের ভেতরকার সব বাঁধন যেন ভেঙে গেল। সে আর দ্বিধা না করে গভীরভাবে সাইমাকে জড়িয়ে ধরল। বুকের সাথে বুক মিশে গেল, নিঃশ্বাস মিশে গেল নিঃশ্বাসে। সাইমার হাত অনেকের পিঠ বেয়ে উপরে উঠতে লাগলো, যেন প্রতিটি স্পর্শে সে অনেককে আশ্বস্ত করছে।
আমি আছি, ভয় পাস না। দেখ, তুই যখন আমাকে এমন করে জড়িয়ে ধরিস, আমার সব কিছু শান্ত হয়ে যায়, মনে হয় আমি ঠিক জায়গায় আছি। আর তুই? অনেক চোখ বন্ধ করে সাইমা কাঁধে মুখ গুজিয়ে দিল। তোমার কাছে এলে মনে হয় আমি পুরো পৃথিবীটা পেয়ে গেছি। তুমি দূরে গেলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তাই কাছে আসলেই আর নিজেকে আটকে রাখতে পারি না আপু। তাহলে আজ কোনো বাধা রাখিস না, যতটা পারিস আমাকে আঁকড়ে ধর। আজ এই মুহূর্তটা শুধু আমাদের, আর আমি চাই তুই পুরোটা আমার হ। অনেক নিঃশব্দে তার হাত শক্ত করে ধরল, যেন পুরো পৃথিবী ছেড়ে দিয়ে সে এক উষ্ণতায় হারিয়ে যেতে চায়। অনেক সাইমার হাত দুটো নিজের মুঠোয় নিয়ে তাকিয়ে রইল তার চোখের দিকে, কণ্ঠে কাঁপা আবেগ। আপু, তোমার ঠোঁটের মিষ্টিটা আমার মনে এমনভাবে লেগে আছে যেন এখনও তার স্বাদ আমার শ্বাসে মিশে আছে। আমার মন বলছে আবার সেই মিষ্টিটা চাই। সাইমার ঠোঁটে মৃদু হাসি ফুটল, চোখ দুটো গভীর হয়ে উঠল, আবেগে পরিপূর্ণ। দেরি করছিস কেন সোনা? আমি তো চাই তুই আমার থেকে দূরে না থাকিস। যদি আমার ঠোঁট তোর মনে শান্তি আনে, তবে এসো অনুভবে আমাকে। অনেক আর এক মুহূর্ত দ্বিধা করল না। সাইমার মুখ দুহাতে ধরে কাছে টেনে নিল, দুজনের নিঃশ্বাস মিশে গেল এক স্রোতে। তোমার ঠোঁটে এক অদ্ভুত নেশা আছে আপু, ছুলে মন চায় আরও ছুঁই, থামতে ইচ্ছে করে না। যতক্ষণ তুমি চাও ততক্ষণ আমি এই নেশায় ডুবে থাকতে চাই। সাইমা চোখ বন্ধ করে অনিকের কাঁধে হাত রেখে ধীরে বলল, তাহলে ধরে রাখ সোনা, যতক্ষণ তোর হৃদয় চায়। আমি তোকে বাধা দেব না। আজ আমি চাই তুই এমনভাবে আমাকে অনুভব করিস যেন এই পৃথিবীতে আর কিছুই তোর দায়িত্ব না থাকে, তোর দরকার না থাকে। আমি শুধু আমি আর তোর ভালোবাসা। অনেক নিঃশব্দে তার ঠোঁট দুটো সাইমার ঠোঁটে ডুবিয়ে দিল, শুষে নিতে থাকলো সাইমার ঠোঁটের সমস্ত মিষ্টি। সাইমা বাধা দিল না। এই দিনটার জন্য সে কত অপেক্ষা করছে। অনেক ছোট ছিল, বিদেশে কাছে আসেনি, কিন্তু অনেক তো এখন আর ছোট নয়। সে এখন সব বোঝে, বড় হয়ে গেছে। এখন সাইমা চাইলেই অনেকের কাছ থেকে আদর নিতে পারবে। অনেক পাগলের মতো কিস করছে সাইমার ঠোঁটে। এক হাত দিয়েছে সে নাইটির ভিতরে, হাত দিয়ে সে শরীরে স্পর্শ করছে। সাইমা মোচামুচি করছে উত্তেজনায়। সাইমা অনেকের চুল খামচে ধরল। অনেক কিস করতে করতে সাইমার বুকে নেমে এলো। অনেকের আদরে স্পর্শগুলো সাইমার খুব ভালো লাগছে। অনেক সাইমার বুকে চুমু খেতে লাগলো, তারপর আস্তে আস্তে গলায় মুখ ডুবিয়ে বলল, কিছু করতে হবে না সোনা, তুই শুধু আদর কর। এর বেশি করা ঠিক হবে না আপু, তুমি এখন ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, তাহলে তোর বুকে মাথা রেখে আমি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আসো আমার কাছে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সাইমা অনিকের দিকে এগিয়ে তার ঠোঁটে চুমু দিল, তারপর অনিকের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। এদিকে অনিক মনে মনে ভাবছে, আমরা কি এসব ঠিক করছি? সাইমা তো আমার আপু হয়, এসব কথা মানুষ জানাজানি হলে কি হবে? কিন্তু আমি তো ওর থেকে নিজেকে সরিয়ে রাখতে পারছি না, শুধু মন চাচ্ছে ওকে ভালোবাসতে, কাছে নিতে। কি করব আমি এবার? সকালবেলা নরম রোদ জানালা বেয়ে ঘরে ঢুকেছে। অনেক ধীরে ধীরে চোখ খুলে দেখলো পাশে কেউ নেই। বিছানার বালিশে হালকা উষ্ণতা থাকলেও সাইমার উপস্থিতি নেই। সে মাথা তুলে চারপাশে তাকালো। পুরো ঘর শান্ত, শুধু সাইমার হালকা সুগন্ধ যেন বাতাসে ভেসে আছে। বুঝতে দেরি হলো না, সবার ঘুম ভাঙার আগেই সাইমা নিঃশব্দে তার ঘর থেকে চলে গেছে, যেন রাতে সেই অনুভবকে নিজের বুকের গভীরে লুকিয়ে রেখে দিনের আলোকে কিছু জানতে দিল না। কিন্তু দরজার কাছে হালকা চুল ছড়িয়ে পড়েছিল, আর টেবিলের উপর রাখা পানির গ্লাসে তার আঙ্গুলের স্পর্শে হালকা ছাপ রেখে গেছে। আর সবচেয়ে বেশি যা অনেকের মনে দোলা দিল, তার নিজের ঠোঁটে এখনও লেগে আছে সাইমার স্পর্শের উষ্ণতা, সেই অপূর্ব মিষ্টি অনুভূতি যা একবার পেয়ে সে যেন নেশায় ডুবে গেছে। অনেক নিঃশব্দে বিছানায় বসে নিজের ঠোঁট স্পর্শ করলো, চোখ বন্ধ করে মনে মনে বলল, তুমি লুকিয়ে চলে গেছো ঠিকই, কিন্তু তোমার ঠোঁটের মিষ্টি রেখে গেছো আমার নিঃশ্বাসে। যা কিছুই হোক, যত বাধাই আসুক,
তোমার ঠোঁটের সেই নেশা আমি প্রতিদিন চাই, প্রতিদিনই তোমাকে আমার করে পেতে চাই। তার চোখে অদ্ভুত এক জেদ আর কোমল ভালোবাসার দীপ্তি জ্বলে উঠল। আজ থেকে তার প্রতিটি সকাল শুরু হবে সেই প্রতিজ্ঞা নিয়ে। সাইমা আপু, তুমি আমার, তোমার ঠোঁটের মিষ্টি আমার নিঃশ্বাসের অধিকার হয়ে গেছে। যতই লুকাও, আমি প্রতিদিন তা ছিনিয়ে আনবো। আমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। সকালের খাবার টেবিলে সবাই বসেছে। গরম ভাতে বাষ্প উঠছে, তরকারির গন্ধে টেবিল ভরে গেছে। অনেক পানি খেতে খেতে মাথা নিচু করে চুপচাপ বসে আছে, মুখে শান্ত ভাব, কিন্তু বুকের ভেতর এখনও রাতে সেই স্পর্শ দৌড়াচ্ছে। হঠাৎ সাইমার মা সাইমার দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলেন, সাইমা, তোর ঠোঁট এইরকম ফুলে কেটে গেছে কেন রে? কারোর সাথে ঝগড়া করেছিস নাকি? কথাটা শুনতেই অনেকের মুখের পানি গলায় আটকে গেল। ঘুত ঘুত শব্দ করে কাশতে লাগলো। পানি গলায় বিষম লেগে চোখ লাল হয়ে উঠেছে। আরে ধীরে খা, ধীরে। কি হলো রে তোর? কিছু না মা, পানি গলায় লাগলো। এরই মধ্যে সবার দৃষ্টি চলে গেল সাইমার ঠোঁটে। সাইমা হালকা গম্ভীর মুখ করে বলল, ও এইটা কিছু না মা, রাতে বাথরুমে যাচ্ছিলাম, বাতি না জ্বালিয়েই গেছি তো, দরজার সাথে একটু ঠুস করে ধাক্কা খেয়েছি। আরে বাবা, এত বড় মেয়ে হয়েছিস, একটু দেখে শুনে চলবি না? বাথরুমে যেতে বাতি না জ্বালানোর কি দরকার ছিল? আরে চাচি, কিচ্ছু না, ঘুম ঘুম ছিলাম তাই বুঝতে পারিনি, ধাক্কা খেয়ে লেগে গেছে। কথা বলার সময় অনেকের দিকে একবার তাকাতে সাইমার চোখের ভাষা পরিষ্কার। সাইমা মনে মনে বলল, নিকের বাচ্চা, তোকে কিস করতে দিয়েছি আর তুই আমার ঠোঁটটা কামড়ে কামড়ে কেটে দিলি। এখন পুরো বাড়ি আমাকে জিজ্ঞেস করছে, এর মাসুল আমি ঠিকই তুলবো। অনেক মুখ নিচু করে ভাত মেশাতে লাগলো। ঠোঁটে হালকা হাসি ফুটে উঠেছে। ও জানে আজ রাতে তার সাজা যেমন মিষ্টি হবে তেমনই রোমাঞ্চকর। যাই হোক, সাবধানে চলা উচিত। আর অনিক, তুমি ঠিক মতন পড়াশোনা করছো তো? জি বাবা, আজ সাইমা অনেক ভালো করে পড়িয়েছে। হ্যাঁ কাকু, অনেক ধীরে ধীরে পড়াশোনার প্রতি মনোযোগী হচ্ছে। ভালো ভালো। তাহলে সাইমা, তুমি প্রতিদিন ওকে পড়াস। তোদের দুজনের জুটি দেখে পড়াশোনার জন্য বেশ ভালোই। সবার হাসির মাঝে অনিক আর সাইমার চোখে চোখ পড়তে মুহূর্তের জন্য পৃথিবী থেমে গেল। ঠোঁটের ফুলে ওঠা দাগের পেছনে লুকিয়ে আছে এক মিষ্টি গোপন ভালোবাসা, যার স্বাদ আজ ওর জীবনে দুজনের বুকের ভেতর হাহাকার তুলেছে। অনেক খাবার শেষ করে ধীরে ধীরে উঠে বলল, আমি এখন ঘরে যাচ্ছি। সাইমার হঠাৎ হাসি দিয়ে তার হাত ধরে টেনে নিয়ে নিজের ঘরে ঢুকিয়ে দিল। দরজা ধাক্কা দিয়ে বন্ধ করে ফেলে আর রাগী কিন্তু কমল কণ্ঠে বলল, কুত্তা, দেখ তো আমার ঠোঁটের ওপর এমন খেলা করেছিস, তোকে কি আমি এইভাবে করতে বলেছিলাম? অনেক একটু পিছনে সরে না, বরং ধীরে সাইমার কাছে এসে বলল, আপু, এত সুন্দর জিনিস দেখলেই তো মন চায় একটু কাছে আসা। তোমার উপস্থিতি দেখলেই মনে হয় মনটা থামছে না। অনেক বেশি বেশি করছিস। অনেক হালকা হেসে হাত বাড়িয়ে সাইমাকে জড়িয়ে ধরল। বাড়াবাড়ি? না আপু, তুমি তো আমাকে এভাবে আবেগ দেখাতে শিখিয়েছো। এখন আমি শুধু অনুভব করছি, শুধু তোমার কাছেই থাকতে চাচ্ছি সারাক্ষণ। তোমার কাছের উষ্ণতায় থাকলেই মন শান্তি পায়। সাইমা প্রথমে কিছুটা পিছিয়ে যেতে চাইল, কিন্তু অনেকের চোখের সেই কোমলতা আর আবেশ তাকে থামিয়ে দিল। দুজনেই একে অপরের উপস্থিতিতে শ্বাসের গতি আর হৃদয়ের টুকটাক শব্দের মধ্য দিয়ে নিজেদের কাছে টানাপোড়েন অনুভব করলো। সেই মুহূর্তে অনেক ধীরে কণ্ঠে বলল, চলো, শুধু এই মুহূর্তটা আমাদের, শান্তি আর নরমতা মিলে আজ শুধু আমরা দুজন। সাইমা হালকা হাসি দিয়ে মাথা ঝুঁকিয়ে অনেকের বাহুর ভেতর নিজেকে আড়ান করলো। দুজনের আবেগ, অন্তর্দৃষ্টি এবং নরম টানাপোড়েনই সেই মুহূর্তে পুরো ঘর ভরে দিল। যেন শব্দের দরকার নেই, শুধু অনুভব করা যথেষ্ট। দুজনকে কিস করতে শুরু করলো। একে অন্যের ঠোঁটে ডুবে থেকে পার করে দিল অনেক সময়। ঘরে আলো ছড়িয়ে দিচ্ছিল। সাইমা একটু দূরে সরে এসে চাদরটা নিজের বুকের কাছে টেনে নিল। চোখে লজ্জা, ঠোঁটে রাগের ভান, কিন্তু কণ্ঠে নরম কাঁপন। এত কাছে আসিস না সোনা, কেউ দেখলে কি ভাববে বলতো? অনেক ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে যে আগুন, সেটা শুধু আবেগের নয়,
প্রেমে পড়তে থাকা এক ধরনের মিষ্টি উন্মাদনা। সে সাইমার কোমর ধরে আবার নিজের বুকে টেনে নিল। তুমি যখন এসে আমার মনটাকে উস্কে দিলে তখন কি ভেবেছিলে আমি শান্ত হয়ে থাকবো? এখন আমার মাথায় শুধু তুমি, শুধু তোমার স্পর্শ। তাই বলে কি তুই সব সময় কাছে আসবি? কেউ দেখে ফেললে তো? দেখলে দেখুক, আমি এখন আর লুকোতে পারছি না সাইমা আপু। তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত কাটছে না। আমার মন শুধু তোমাকেই চাই। তোমার ঠোঁটের মিষ্টি, তোমার বুকের উষ্ণতা ছাড়া আমার নিঃশ্বাসও চলছে না। সাইমা চোখ নামিয়ে ফেলল। বুকের ভেতর ধকধক করছে। ঠোঁটের কোণে অমোঘ এক হাসি ফুটে উঠল, যা সে লুকাতে চাইতে ব্যর্থভাবে। তোর এই কথাগুলো শুনলেই আমার সব রাগ গলে যায়। কিন্তু সোনা, একটু দূরে থাক প্লিজ, নিজেকে কন্ট্রোল কর। কন্ট্রোল করতে পারি তখনই যখন তুমি আমার কাছে না থাকো। তুমি কাছে আসলেই আমার সব নিয়ন্ত্রণ ভেঙে যায়। এখন শুধু তোমার প্রেমে ডুবে থাকতে চাই। যতবার তোমার চোখে তাকাই মনে হয় পুরো দুনিয়া এখানেই শেষ হয়ে যাক। সাইমা ধীরে ধীরে হাত তুলে অনিকের মাথায় রাখলো। মুখে না বললেও তার চোখ বলে দিল সে নিজেও এই ভালোবাসার কাছে হার মানছে। নতুন দিনে সূর্য ভার্সিটির মাঠে ছড়িয়ে দিচ্ছিল। সাইমা তার ব্যাগ কাঁধে নিয়ে ধীরে ধীরে ক্যাম্পাসের পথের দিকে এগোচ্ছিল। পাশেই অনেক ফার্স্ট ইয়ারের ব্যাগ সামলাচ্ছিল। চোখে হালকা লজ্জা আর মুখে অদ্ভুত এক হাসি। দুজনেই একসাথে ভার্সিটির দিকে যাচ্ছিল। হঠাৎ সাইমার বান্ধবী টের পেল অনিককে। চোখ উঁচু করে চমকে বলল, কি রে, তো জুনিয়র চাচাতো ভাই তো দেখতেছি দিন দিন বড় হয়ে যাচ্ছে। খবরদার ওর দিকে নজর দিবি না। ও আমার বুক করা, তাই অন্য কেউ চোখ রাখবে না। তাই নাকি? জুনিয়র চাচাতো ভাইয়ের প্রেমে পাগল? আরে জানিস না জুনিয়র কত রোমান্টিক হয়, সেটা দেখলে তো বুঝতেই পারবি না। তাই নাকি? তো কি কি রোমান্টিক কাজ করেছে তোর সাথে? সেই সব বলা যায় না। কিছু রোমান্টিক মুহূর্ত এমন যা শুধু মনে রাখার জন্যই তৈরি, বাইরে কেউ জানবে না। আচ্ছা আচ্ছা, জানলাম। তবে দেখে মনে হচ্ছে জুনিয়র ছেলেটা সত্যিই তোর কাছে খুব সংবেদনশীল আর যত্নশীল। হ্যাঁ, শুধু রোমান্টিকই নয়, মাঝে মাঝে একদম বোকা, কিন্তু সেই বোকামিটাই মিষ্টি লাগে। কখনো কখনো মনে হয় সে কাছে থাকলেই সারা দিন শান্তি পাই। অনেক দূরে তাকিয়ে মৃদু হাসি দিচ্ছিল। সে জানে সাইমার চোখ পড়লেই তার পুরো দুনিয়া থেমে যাবে। সাইমা ভাবল, আজও ভার্সিটিতে ওর সঙ্গে যাওয়া হবে, আর প্রতিদিনই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের জন্য বিশেষ। তবে এসব কেউ বুঝবে না, শুধু আমরা জানি। দুজন একসাথে হাঁটতে হাঁটতে ক্লাসে ঢুকলো। আর বান্ধবী চুপচাপ তাদের দিকে তাকিয়ে এক ধরনের হালকা হেসে বলল, এই জুটি সত্যিই রোমান্টিক, কিন্তু এদের মধ্যে যা কিছু হচ্ছে সেটা কোনোদিন বাইরে জানাবে না। সাইমার অনেক একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসি দিল। সে হাসি ছিল শুধু নিজেদের জন্য, ছোট ছোট রোমান্টিক মুহূর্তের এক গভীর বাঁধন। ক্লাসের ঘন্টা শেষ হলো আর সাইমা তার বান্ধবীর হাত ধরে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে পড়ল। তাদের চোখে উচ্ছ্বাস আর ভরা মজা আর মন ভরা মজা আর হাসি। হালকা বাতাসে সাইমার চুল ভাসছে আর দুই বান্ধবী ধীরে ধীরে ফুচকার দোকানের দিকে এগোচ্ছিল। ফুচকার দোকানে পৌঁছাতেই সাইমা এক প্লেট ফুচকা নিল। প্রথম একটি ফুচকা মুখে নিয়ে হঠাৎ তার ঠোঁটে ঝাল লেগে গেল। সে হালকা মৃদু চিৎকার করে বলল, আউচ, ঠোঁটে ঝাল লেগে গেল। কি রে, কি হয়েছে? কি করেছিস? ঠোঁটটা কেটে গেল নাকি? না না, কাটা কিছু না, শুধু ঝাল লেগেছে একটু। হ্যাঁ হ্যাঁ, এইটা তো স্পষ্ট রোমান্টিক আদরের ছাপ। সাইমা হাসি মুখে চোখ মেলে তাকালো। হালকা লজ্জার মিষ্টি ভাব চোখে ফুটে উঠল। ও, তুই আবার কি ভাবছিস? আমি তো ধাক্কা খেয়েছি। তোর আদর দেখে আমার তো মনে হচ্ছে আমিও যেন একটা জুনিয়র ছেলের সাথে প্রেম করি। দুজনই হেসে ফেল। হাসির মধ্যে ছোট ছোট ফুচকা মুখে ঢোকাচ্ছিল। ঝালার মিষ্টি মিল, হাসি আর গল্পের খুনসুটি, সব মিলিয়ে সেদিনের দুপুরটা যেন তাদের জন্য এক রঙিন রোমান্টিক মুহূর্ত হয়ে রইল। বিকেলবেলা সাইমা বেলকুনিতে দাঁড়িয়েছিল।
হালকা বাতাস তার চুল খোলা করে দিচ্ছিল। সুন্দর থ্রি পিস পোশাকে সে আরও একরকম ঝলমল লাগছিল। সূর্যের আলো তার চুলের উপর হালকা সোনালি ছোঁয়া ফেলছিল। অনেক আস্তে করে তার পাশে এলো। সে পিছন থেকে ধীরে ধীরে সাইমার কাঁধে হাত রাখলো, যেন কোনো অভিব্যক্তি ছুঁতে চায়। সাইমা হালকা কেঁপে উঠল, তারপর ঘুরে তাকালো। কি হয়েছে? কিছু না, শুধু ভালো লাগছে না। একটু মাথায় হাত বুলিয়ে দাও। সাইমা ধীরে ধীরে তার হাতটা অনেকের মাথায় বুলিয়ে দিল। অনেক তার দিকে তাকিয়ে রইল, চোখে এক অদ্ভুত উচ্ছ্বাস। আর সাইমার দিকে তাকালে মনে হচ্ছিল পুরো দুনিয়া থেমে গেছে। সাইমা হালকা লাজুক হেসে বলল, তোমাকে সুন্দর লাগছে সোনা। আরে তুই কি বলছিস? সত্যি বলছি সোনা, আজ তোমাকে একেবারে অপরূপ সুন্দর লাগছে। তুই বেশি বেশি বলছিস। না সত্যি, আজকে তোমার এই ভাব, এই উপস্থিতি সব মিলিয়ে আমার মনটা খুব আনন্দে ভরে দিচ্ছে। সাইমা হালকা লজ্জা পেল। অনেক দু হাত দিয়ে সাইমার মুখ তুলে ধরল। পরে সাইমার ঠোঁটের দিকে নিঃস্বার্থ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমাকে অনেক আদর করতে মন চাচ্ছে সোনা, একটু আদর করি। অনেক এখন এসব না সোনা, না করো না। এখন তোমাকে আদর না করতে পারলে আমি শান্তি পাবো না। তোমার রূপ দেখে আমি ঝলসে যাচ্ছি। তোমাকে গভীরভাবে কাছে পেতে মন চাচ্ছে। অত গভীরে তো যেতে পারবো না, কিন্তু যতটুকু পারি ততটুকু তো করব। সাইমা কিছু না বলে মাথাটা নিচু করে নিল। অনেক বুঝতে পারল সাইমা একটু লজ্জা পাচ্ছে। সে কিছু না বলে সাইমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সাইমা কেঁপে উঠল। অনেক আরেকটা হাত সাইমার জামার ভিতর ঢুকিয়ে দিল। সাইমার বুক কেঁপে উঠল। অনেক গভীরভাবে কিস করতে করতে সাইমাকে নিজের সাথে মিশিয়ে নিল। দুজন দুজনের ঠোঁটে ডুবে থাকলো অনেকক্ষণ। পরের দিন সকালবেলা অনেক নিজের রুমে ব্যস্ত। তখন তার মা এসে ধীরে ধীরে দরজায় দাঁড়িয়ে বলল, অনেক, তোর মামার মেয়ে আসছে আমাদের বাসায়, তুই একটু এগিয়ে নিয়ে আসিস তো বাবা। অনেক মুহূর্তেই থমকে গেল। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। সে হালকা মাথা ঝাঁকিয়ে বলল, পারবো না আম্মু, তোমার ওই ভাইয়ের মেয়ে তো একদম গায়ে পড়া স্বভাবের, সবসময় আমার পিছনে লেগে থাকে। আরে বাবা, এমন বলছিস কেন? সবাই কি একরকম হয় নাকি? ও তো একটু এমনই। আম্মু তুই দেখো না, ও সবসময় ছ্যাঁচড়ার মতো আমার পিছন পিছন ঘুরে। আমি ঠিক মতো নিজের কাজ করতে পারি না। হ্যাঁ বুঝেছি, কিন্তু একটু মানিয়ে নে, কয়েকদিনেরই তো ব্যাপার, তুই চেষ্টা করলেই সব ঠিক হয়ে যাবে। সে হালকা মাথা ঝুঁকিয়ে বলল। অনেক হালকা গম্ভীর মুখ করে মাথা নেড়ে বলল, ভেতরে কিছুটা অসহায়তার, কিছুটা লাজুক স্বভাব। শ্যামা ঠিক সেই সময় ফোনে অনেকের সঙ্গে কথা বলছিল। ফোনের কণ্ঠে সে হালকা চটে বলল, কি বলছিস সোনা? মামার মেয়ে? ওর সাথে তো সবসময় ঝগড়া হতে চলেছে। হ্যাঁ আপু, কিছুটা কষ্ট হবে, কিন্তু পারবো। ওর স্বভাবের সঙ্গে মানিয়ে নিতে হবে। ঠিক আছে সোনা, তবে মনে রাখিস আমি তোর পাশে আছি। যত বড় ঝামেলা আসুক, একে অপরকে সমর্থন করলেই সব ঠিক হয়ে যাবে। শ্যামা ফোনে হালকা রাগী কণ্ঠে বলল, শোন, ওই মেয়ের দিকে একদম তাকাবি না। ওর দিকে চোখ পড়লেই বুঝে যাবি তোকে পছন্দ করছে। একদম লুচ্চা, মনে রাখিস। তুমি কি পাগল হয়েছ আপু? এরকম লুচ্চা মেয়ের সাথে আমি কথা বলবো? আম্মু শুধু আনতে বললো তাই নিয়ে আসছি, না হলে ওই লুচ্চামি মেয়েকে আনার কোনো শখই ছিল না। মাথায় রাখিস অনিক, ওই মেয়ের দিকে চোখ দিলে চোখ তুলে ফেলবো। আরে তুমি শুধু শুধু টেনশন করছো। তোর মতো সুন্দরী থাকতে কি আমায় অন্য কারোর দিকে তাকাতে হবে নাকি? আমার কাছে তুমি সবচেয়ে সুন্দরী। সাইমার মুখে হালকা লাজুক হাসি ফুটল, চোখে অদ্ভুত ঝলক। মনে মনে সে ভাবল, ঠিক আছে সোনা, সত্যি আমার জন্য একদমই ভাবে। বিকেলে হালকা সূর্য ঢেউ খেলছিল বাড়ির বারান্দায়। দরজায় ঘন্টার নক এলে সবাই তাকিয়ে গেল। অনেকে মা দরজা খুলতে সামনে দাঁড়িয়ে
নীলা রঙিন দোপাট্টা আশ্রে চুল বেঁধে একেবারে কণ্ঠে মিষ্টি লহর। পরক্ষণে নীলা বাসে ঢুকে অনিককে বলল, তুমি আমার সাথে সারা রাস্তা কথা বলনি কেন অনেক? নাম ধরে ডাকবি না বললাম না? আমি তোর বড় ভাই, নাম ধরে ডাকা যাবে না? আমার তো তোমার নাম ধরে ডাকতে ভালো লাগে, তাই তো তোমাকে নাম ধরেই ডাকি। বলেও এই সাহস দেখাবি না। বেয়াদবি করলে থাপ্পড় খেয়ে দাঁত বের করে দেব। এখনই না মানলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। নীলার গলা একটু শুকিয়ে গেল। সে চট করে এগিয়ে অনিকের মাকে টেনে নিয়ে গেল, চোখে নাটকীয় ক্ষোভ। ফুপু, দেখো তো তোমার ছেলে আমার সাথে কেন একটুও ভালো ব্যবহার করে না? সারাদিন অদ্ভুত আচরণ। ও তো আমার দিকে একটু প্রেমিকের মতো আচরণ করতেই পারে। আরে বাবা, ওর কথায় খেয়াল করো না। ও এইরকমই, কখনো গম্ভীর, কখনো আবার মিষ্টি। তুমি তোমার মতোই থাকো। নীলার কথাই বাড়ির পরিবেশ খানিকটা চাঞ্চল্যকর। অনেক মুচকি হেসে হাঁটতে লাগলো। মনে মনে বিরক্তি আর লজ্জার মিশ্র অনুভূতি কাজ করছে। নীলা, এটা বাড়ি, এখানে ছেঁচড়ার মতো ব্যবহার করলে চলবে না। তুই নাকি খুব বড়, দেখবো তোর গায়ে পড়ে থাকবো। সবাই দেখুক তোর কি অবস্থা। এই বলে সে গর্জে ওঠার ভঙ্গিতে দরজার দিকে চলে গেল, কিন্তু তালা না হওয়া পর্যন্ত আড়াল থেকে বারবার তাকিয়ে দেখে। অনেকেও চুপ করে কাজ করলো না। অনেকেও চুপচাপ কাজ করলো। সে কাঁধে ব্যাগ নিল, তারপর ধীরে বলল, এই বেয়াদব মেয়েটা আমাকে জ্বালিয়ে মারবে। যে যেচে পড়ে কেন আমার ঘাড়ে বিপদ জটিয়ে দিল। নীলাকে খুব বেশি তাড়া দিও না। ও কেবল একটু ছেলে মানুষই করে। কয়েকদিন থাকতে দাও, ভাষা বদলে যাবে ঠিকই। তুই ওর সাথে ভদ্রভাবে কথা বলিস, দেখবি ও নিজেই বুঝে নেবে। সঙ্গত সাইমাও একটু পাশে দাঁড়িয়ে সবটা শুনছিল। তার কপালে হালকা বুড়ো জড়িয়ে গিয়েছিল। সাইমার চোখে ভর করে গোপন এক আবেগ। সে অনেকের দিকে একটা দৃঢ় ইশারা দিল। নীলা, তুমি অতিথি, এখানে সবাইকে সম্মান দিতে হবে। অনেক তোমার প্রতি খারাপ থাকলে সেটা ভালো কাজ না। ওর উপর চাপ দিও না। আচ্ছা আপু, ভালো, আমি চেষ্টা করব। বিকেলবেলা ঘরে বাতাসে হালকা রোদ আর ঠান্ডা হাওয়া মিশেছিল। অনেক আর সাইমা বসে পড়াশোনা করছিল। সাইমা ফাইল খুলে সব সাজিয়ে বলতে লাগলো, ঠিক আছে সোনা, আজকে তুই পুরো অধ্যায়টা মন দিয়ে পড়বি, চোখের দৃষ্টি রাখবি আর কোনো দুষ্টুমি করবি না। ঠিক সেই মুহূর্তে দরজায় নীলা আস্তে আস্তে প্রবেশ করলো। চোখে দুষ্টু ঝলক, মুখে মিষ্টি হাসি। তোমরা এখানে পড়াশোনা করছো নাকি? তুমি এখন যাও নীলা, পড়া শেষ হলে তারপর এসো। আমি এখানে থাকবো। তোমার উপস্থিতি এখন একটুও ভালো লাগছে না। আমি বিরক্ত করব না, শুধু বসে থাকবো, দেখব। সাইমা চোখ কুচকে ফাইলের দিকে মনোযোগ দিয়ে বলল, পড়ার সময় যদি বিরক্ত করো তাহলে পড়াশোনা করতে পারবো না, তাই ভালো করে বসে থাকো। বিকেলবেলা ঘরে নীরবতা ছিল। সাইমা অনেককে মন দিয়ে পড়াচ্ছিল, আর অনেকেও তার কাছে বসে মনোযোগী হয়ে পড়ার চেষ্টা করছিল। হঠাৎ নীলা নাকা মুখ করে একটু পা ঠেসে বলল, কি রে, তুমি এখনো সেটা বুঝতে পারোনি? আরেকটা লাইনে ব্যাখ্যা করো না কেন? নীলা, একটু চুপ কর। আরে কি, আমি তো কিছু করছিই না, শুধু সাহায্য করছি। নীলা, এবার চুপ করো। অনেক কথা বলেছো, তোমার কথাতে পড়াশোনার ডিস্টার্ব হচ্ছে। নীলা যত বেশি কথা বলো, সাইমার রাগ তত বাড়ল। চোখের কোণে অদ্ভুত ঝলক, ঠোঁটের কোণ একটু কেঁপে উঠল। সে অনেকের দিকে তাকিয়ে বলল, দেখো, আমি এখন আরো রেগে যাচ্ছি। পড়াশোনা মনোযোগ দিয়ে না করলে কেউ কিচ্ছু শিখবে না, তাই পড়তে দাও। রাত একটু গভীর হয়েছে। ঘরের বাতি নরম আলোর মতো ছড়িয়ে পড়েছে। অনেক পড়া থামিয়ে এসে ধীরে ধীরে সাইমার ঘরে দরজা ঠেলে ঢুকলো। চোখে ক্লান্তি আর তালুপটে একটা অদ্ভুত নরম ভাব। আপু, তুমি আমার সাথে আজ কথা কেন বলছো না? সাইমা প্রথমে মুখে অস্পষ্ট একটি হেসে উঠল, তারপর একটু ঝাপসা কণ্ঠে বলল, তোমার আমার সাথে কি কথা বলবার? তোর তো মামাতো বোন নীলা আছে, ওর সঙ্গে কথা বল। তুমি তো জানো আমি ওকে পছন্দ করি না। তুমি আমার পাশে থাকলে ভালো লাগতো, অথচ সারাদিন ওরই চেঁচামেচিতেই কাটে।
আমি ওর কাছে একদম সহ্য করতে পারি না আপু। ও সারাক্ষণ পেছনে লেগে থাকলে আমার ভালো লাগে না। ও তোর আশেপাশে থাকলে আমার একদম ভালো লাগে না। আম্মু যদি বলে না পাঠাতে আমি কি করব? তোমার পাশে থেকে লড়াই করতে চাই, কিন্তু বাড়িতে অশান্ত হলে কি হবে? আমি নিজেও সংকটে পড়ি। সাইমা এক পলক তার পাশে এসে বসলো, কাঁধে হাত রাখলো। রাগার মুশকিলটা চোখে চোখে দেখা গেল, কণ্ঠে ছিল সান্ত্বনার মতো। ঠিক আছে, আমি জানি তুই চেষ্টা করছিস, তুই আমার জন্যই এমন করছিস, সেটা আমি মেনে নিচ্ছি। কিন্তু শোন, তুই একা নয়, আমি যা করতে পারি করব। আমি নীলার সঙ্গে একটু ধীরে ধীরে কথা বলবো, সীমা ঠিক করে দেব। তুই খুব জোর দিবি না, শুধু শান্ত থাকতে চেষ্টা করিস। আপু, তুমি যদি পাশে থাকো আমি অল্পটুকু সহ্য করে নেব, কিন্তু ওর এই ছ্যাঁচড়ামি ভরসা কমায়। তোমার ওর থেকে একটু দূরে রাখতে পারলে ভালো হয়। বলছি না কোনো বিস্ময় দেখাবো, শান্তি রাখ। তুই নিজের কাজ কর, আমি পরিস্থিতি সামলে নেব। ধন্যবাদ আপু, তোমার কথা শুনলে একটু মনটা শান্ত হয়। ঘর জুড়ে নরম রাতের আবেশ, বাতাসে অদ্ভুত এক শান্তি। আর সেই শান্তির মাঝেই অনেক ধীরে ধীরে সাইমার দিকে এগিয়ে গেল। তার চোখে কেমন যেন ডুবে যাওয়ার চাহনি, যা সাইমার বুকের ভেতর কেঁপে তুলল। আপু, আজ সারাদিন তোমার কাছে বসিনি, তোমাকে ছুঁইনি, আদর করিনি। মনে হচ্ছে যেন কিছু একটা হারিয়ে গেছে। আমি তোমার ঠোঁটের মিষ্টিটা না খেলে থাকতে পারবো না। সাইমার গাল মুহূর্তে লাল হয়ে উঠল। সে চোখ নামিয়ে ফিসফিস করে বলল, কি যে বলিস সব সময়, এসব কি সব সময় করা যায় নাকি? অনেক আর এক সেকেন্ডও অপেক্ষা করল না। সে সামনে এগিয়ে এসে সাইমার হাত ধরে টেনে নিজের দিকে টেনে আনলো। তার বুকের সঙ্গে সাইমার বুক ঠেকে যেতেই মুহূর্তে দুজনে নিঃশ্বাস চেপে ধরল। প্লিজ, তুমি বুঝতে পারছো না, তোমার ঠোঁটের মিষ্টি ছাড়া আমি থাকতে পারি না। তুমি আমার সব কিছু আপু। আর কোনো কথা বলার সুযোগ দিল না। অনেক ধীরে ধীরে সাইমার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল, যেন ফুলের পাপড়ি থেকে শিশির তুলে নিচ্ছে। সময় যেন থমকে দাঁড়িয়ে গেল। সাইমা প্রথমে চমকে উঠল, মুহূর্তের মধ্যেই অনেকের বাহু পাশে নিজেকে ঢেলে দিল নিঃশর্ত ভরসায়। 5 মিনিট নরম গভীরতায় দুজনেই যেন একে অপরের অনুভূতি গলিয়ে দিল। অবশেষে অনেক ঠোঁট ছাড়ল। সাইমার নিঃশ্বাস ফেলে চোখ মুছে নরম স্বরে বলল, তুই দিন দিন অনেক দুষ্ট হয়ে যাচ্ছিস অনেক। অনেক মুচকি এসে তার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আমি শুধু তোমার সাথেই দুষ্টুমি করি, আর কারোর সাথেই না। তোমার ঠোঁটের মিষ্টি পাওয়ার জন্য আমাকে যা করতে হয় আমি সব করব। তুমি শুধু আমার পাশে থেকো আপু। সে কথার ভেতর ছিল এক সত্য দাবি, এক ভালোবাসার অমোচনীয় ছাপ, যা সাইমার মুখের লাজুক হাসিকে আরও গাঢ় করে তুলল। দুজনের মাঝে নীরবতার ভিতরেই যেন রাতের পরশে নতুন এক আপন অনুভব জন্ম নিল। রাতের আলোটা নরম হয়ে এসেছে, ঘরের বাতাসে অদ্ভুত এক উষ্ণতা। সাইমা একটু লাজুক হয়ে পদ্মার দিক তাকিয়ে ধীর গলায় বলল, আচ্ছা ঠিক আছে, এখন যা, কেউ দেখে ফেললে তারপর কিন্তু তুই সামলাতে পারবি না। অনেক একচুলও সরল না, বরং আরও এক পা এগিয়ে এসে তার চোখের গভীরে ডুবে গিয়ে গম্ভীর সুরে বলল, না, আমি কোথাও যাব না, আমি তোমার কাছেই থাকবো। যারা দেখবে তারা দেখুক, তাতে আমার কিছু আসে যায় না। আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো। তোমাকে ছাড়া ঘরের বাতাসটাও আমার ভালো লাগে না। সাইমা হঠাৎই নিঃশ্বাস আটকে ফেল। অনিকের কণ্ঠে এমন এক অদ্ভুত টান, যেন তার প্রতিটি শব্দ সরাসরি সাইমার হৃদয়ে গিয়ে লাগে। কি বলছিস এসব? লোকজন আছে বাড়িতে। অনেক ধীরে ধীরে তার দিকে হাত বাড়িয়ে সাইমার আঙ্গুলগুলো ধরে নিল। সেই স্পর্শে সাইমার শরীরে যেন বিদ্যুতের নরম স্পন্দন বয়ে গেল। জানো, এখন খুব মন চাইছে তোমার শরীরের উষ্ণতার সাথে মিশে থাকতে। তোমার গায়ের গন্ধ ছাড়া আমার রাত কাটে না। প্লিজ, আমাকে দূরে পাঠিও না আজ। সাইমা আর কোনো কথা বলার আগেই অনেক স্নেহে তার হাত টেনে বিছানার দিকে নিয়ে এলো। বিছানায় বসেই অনেক মাথা
অনেক মাথাটা সাইমার বুকে রেখে চোখ বন্ধ করে দিল। তার কণ্ঠে এক অদ্ভুত শান্ত মায়া। কোনো শব্দ করো না প্লিজ। আমি শুধু তোমার বুকে মাথা রেখে একটু ঘুমাতে চাই। তোমার বুকের ধুকপুক ধুকপুক শব্দটাই আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় লড়ি। সাইমার বুকের গভীর থেকে অদ্ভুত এক আবেগ উতলে উঠল। সে ধীরে ধীরে অনিকের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। তার আঙ্গুলের প্রতিটি ছোঁয়ায় অনিকের শরীর নিস্তব্ধ হয়ে এলো, যেন সারাদিনে ক্লান্তি গলে গিয়ে নিখাত শান্তি নেমে এলো। ভোরের নরম রোদ বারান্দার পাশ ঘেঁষে ঘরের দরজায় এসে পড়েছে। সাইমা আস্তে আস্তে অনিকের ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছে, যাতে কেউ দেখতে না পায়। চুলগুলো একটু এলোমেলো, চোখে ঘুম আর লজ্জার ছায়া স্পষ্ট। দরজার সামনে দাঁড়িয়ে থমকে গেল, কারণ নীলা ঠিক সেখানে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তুমি এত সকালে অনেকের ঘর থেকে বের হচ্ছ কেন? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব নাকি? তুমি কে আমার হিসাব নেওয়ার? আজ তোদের দুজনকে শেষ করব। এখন পুরো বাড়ি দেখবে নাটক। ফুপু ফুপা সবাই দেখেন। সাইমা সারা রাত অনেকের ঘরে ছিল। সারা বাড়ি অবাক হয়ে ছুটে এলো। সবাই একসাথে দাঁড়িয়ে গেছে বসার ঘরে। অনেক সবে ঘুম থেকে উঠে এসেছে, চুল এলোমেলো, চোখে ঘুমের ছাপ। সাইমা দরজার পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। কি বলছে নীল? কথা কি সত্য? সাইমা কোনো উত্তর দিল না। তার নীরবতায় যেন প্রমাণ হয়ে দাঁড়ালো। সাইমার মায়ের রাগ চরমে উঠল। তিনি সাইমার দিকে এগিয়ে এসে সরাসরি একটা জোরে থাপ্পড় দিয়ে বললেন, এত বড় লজ্জা! তুই আমার মেয়ে হয়ে এই কাজ করলি? ঠিক তখনই অনেকের মা দ্রুত এগিয়ে এসে সাইমার হাত ধরে মায়ের হাত থামিয়ে দিলেন। কি করছেন ভাবি? আগে মেয়ে কি বলছে সেটা শুনুন। এটা সহজ ব্যাপার না, এটা রাগে থাপড়ে সব সত্যি হয় না। ফুপু, আমি তো হঠাৎ দেখলাম সাইমা আপুকে অনেকের রুম থেকে বের হতে। বুঝতেই তো পারছেন, সারা রাত ছিল ও সেখানে। অনিক, তুমি বলো এটা কি হচ্ছে এখানে? পুরো বাড়িতে টান টান নীরবতা। সবার দৃষ্টি এখন অনিকের দিকে। অনেক গভীর শ্বাস নিয়ে সামনে এগিয়ে এসে খুব স্পষ্ট কণ্ঠে বলল, হ্যাঁ সাইমা আমার রুমে ছিল, কিন্তু কোনো লজ্জার কিছু হয়নি। আমি ওকে ডেকেছিলাম কারণ ও আমার স্ত্রী হওয়ার কথা, এবং আমরা পরস্পরকে অনেক আগে থেকেই ভালোবাসি। মিথ্যা, ও তো তোমার বোনের মতো। বোন শব্দটা মুখে নিস না। আমরা কেউ কাউকে ভাই বোন ভাবি না। এটা আমাদের সম্পর্কের অসম্মান। এই সম্পর্কের কথা আগে কেউ জানলো না কেন? অনেকের মা শান্ত গলায় সবার দিকে তাকিয়ে বলেন, সম্পর্ক লুকোনো হয় সুযোগের অভাবে, ভালোবাসার অভাবে নয়। আজ সব পরিষ্কার করে কথা হোক, রাগারাগি করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। নীলা তখনও গজগজ করছে, কিন্তু তার চোখে স্পষ্ট হারের ভয়। সে ভাবছিল সবাই সাইমাকে দোষী করবে, কিন্তু অনিকের দৃঢ় অবস্থান পুরো ছবিটাই বদলে দিল। সাইমা তখনও মাথা নিচু করে আছে, কিন্তু অনিক তার হাত ধরে সামনে নিয়ে এলো, যেন পৃথিবীর সামনে ঘোষণা করে দিচ্ছে, এই মেয়ে আমার গর্ব, আমার ভবিষ্যৎ স্ত্রী। পুরো বাসায় এক নতুন আলোচনা শুরু। কারো মুখে প্রশ্ন, কারো চোখে বিস্ময়, আর কারো মনে ঈর্ষা। বসার ঘরে সবাই এখনো টান টান উত্তেজনায় দাঁড়িয়ে, মুখে কঠোরতা, কিন্তু চোখে স্পষ্ট হয়ে উঠেছে সত্যি। অনিক আর সাইমা পরস্পর ছাড়া বাঁচবে না। সাইমা ধীরে মাথা তুলে দৃঢ় কণ্ঠে বলল, আমি অনেককে ভালোবাসি, ওকে ছাড়া আমার বাঁচা সম্ভব না। আমি স্বীকার করছি, আমি সব জেনে শুনেই ওর কাছে গিয়েছি, কারণ ওই আমার জীবন। সবাই চুপ। সবার নজর এবার অনিকের দিকে। অনিক দৃঢ় কণ্ঠে সামনে এগিয়ে এসে বলল, আমি সাইমা আপুকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। ও শুধু আমার নয়, আমার বউ হওয়ার অধিকার বহু আগে অর্জন করেছে। আমরা দুজন একে অপরকে ভালোবাসি, এটা কখনোই অন্যায় হতে পারে না। এই কথার পর অনিকের বাবা মা আর সাইমার বাবা মা একে অপরের দিকে তাকিয়ে মাথা নেড়ে বুঝতে পারলেন এটাই সঠিক সিদ্ধান্ত। অনিকের বাবা বলেন, যেহেতু তোমরা দুজনেই পরস্পরকে ভালোবাসো এবং তোমাদের সম্পর্ক প্রকাশ পেয়েছে, তার একমাত্র শুদ্ধ সমাধান হলো বিয়ে। হ্যাঁ, আজ থেকেই এই সম্পর্ককে সম্মান দিতে হবে। আগামী শুভ দিনে বিয়ের আয়োজন শুরু হবে।
এই সিদ্ধান্তের সাথে সাথে নীলার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। সে তো ভেবেছিল সাইমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেবে সবাই, কিন্তু সেখানে উল্টো সবাই ওদের বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলল। নীলা হঠাৎ চেঁচিয়ে উঠল, এই বিয়ে কেন হবে? সাইমা আপু অন্যায় করেছে, ওকে শাস্তি দিন। না মা, ভালোবাসা কোনো অন্যায় না, বরং যা হয়েছে তারপরে একমাত্র সঠিক পথ হলো বিয়ে। এটাই সমাধান। না ফুপু, এটা ঠিক না। সাইমা ধীরে ধীরে নীলার দিকে এগিয়ে এসে ঠোঁটে মৃদু কৌতুকপূর্ণ হাসি টেনে বলল, ধন্যবাদ নীলা, তুমি না থাকলে হয়তো এতদিনে আমরা এই কথাটা বাড়িতে বলতে পারতাম না। আজ তুমি আমার কাজটা অনেক সহজ করে দিলে। এখন থেকে তোমার সামনেই আমি অনেকের ঘরে থাকবো। প্রতিদিন চোখ খুলে দেখবে জিতেছে ভালোবাসা আর হেরেছে লুচ্চামো। নীলার চোখে পানি চলে এলো, কিন্তু সে কিছু বলতে পারল না। তার দৃষ্টি বারবার অনেকের দিকে যাচ্ছে, সে একটিবারও ওর দিকে তাকালো না। পুরো দুনিয়া যেন মুহূর্তে নীলার হাত থেকে ফসকে গেল। অনেক সাইমার হাত ধরে সবার সামনে স্পষ্টভাবে বলল, আমি শুধু এই মেয়েটাকেই স্ত্রী হিসেবে চাই, আর কেউ নয়, কখনো নয়। ঠিক আছে, এখন থেকে তোমরা এক রুমেই থাকবে, বিয়ের আজই হবে। এই ঘোষণায় সাইমার মুখে লাজুক এক আনন্দের আলো, আর নীলার বুকের ভেতর ফেটে যাওয়ার মতো জ্বালা। কিন্তু সাইমার চোখে ছিল শুধু একটাই ঝলক। এখন শুরু হবে আমার জয় যাত্রা আর তোর পরাজয়ের অধ্যায়। সন্ধ্যায় ঠিক আজান পড়ার সময় কাজী সাহেব এসে বসার ঘরে আসন নিলেন। মোমের আলো ও ফুলের গন্ধে ভরে উঠল পুরো ঘর। পরিবারের সবার উপস্থিতিতে খুব সাধারণ কিন্তু পবিত্র এক বন্ধনে বাধা পড়ল অনিক আর সাইমা। কবুল শব্দ 3 বার উচ্চারণের সাথে সাথে সাইমার চোখ ভিজে উঠল, কখনো লজ্জায়, কখনো স্বস্তিতে, আর অনেকের চোখে স্পষ্ট জয়ের আনন্দ। নীলা তার ঘরে দরজা আটকে কাঁদতে লাগলো। সে বোঝেনি তার দুষ্টু হাস্যকর পরিকল্পনা আজ তার নিজেরই সবচেয়ে বড় পর্যায় হয়ে সামনে আসবে। দরজার ভেতরে বসে সে বিড়বিড় করে বলছিল, আমি চাইনি এভাবে হোক, শুধু এদের ছোট করতে চেয়েছিলাম, আর আমার এক বোকামতেই ওদের বিয়ে হয়ে গেল। এখন অনেক আর কোনোদিন আমার দিকে তাকাবেই না। অন্যদিকে নিচতলায় আনন্দের আবহ। বিয়ের পর সবাই মিলে ডাইনিং রুমে বসে খাবার খেতে লাগলো। নব দম্পতির জন্য আলাদা করে প্লেট সাজানো হয়েছে। সাইমা লাজুক, কিন্তু চোখে প্রিয় মানুষের পেয়ে গর্বের তৃপ্তি। অনেকের দৃষ্টি স্পষ্ট, এই মানুষটাই আমার সব কিছু। খাওয়া শেষে অনেকের বাবা ধীরে ধীরে গম্ভীর স্বরে বলেন, বাবা অনিক, আজ থেকে তুমি শুধু আমাদের ছেলে নাও, তুমি এখন একজন স্বামী, আর স্বামীর প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে তার স্ত্রীর সম্মান রক্ষা করা। সাইমা আমাদের মেয়ে, তাকে কখনো কষ্ট দিব না, যেন কোনোদিন না শুনি তুমি ওকে কাঁদিয়েছ। আব্বা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সাইমা আপুকে মানে সাইমাকে কখনো কষ্ট দেব না। আমি ওকে চোখের পানিও ফেলতে দেব না। আর সাইমামা, তুইও তো আমার ছেলেকে ঠিকমতো কেয়ার করবি। নতুন সংসারে মান অভিমান তো হবেই, কিন্তু যতই কষ্ট হোক কখনো রাগ করে দূরে চলে যাস না। ওকে ধরে রাখবি নিজের মতো করে। চাচি, অনেক এখন আমার জীবন, আমি ওর ছায়ার মতো পাশে থাকবো, কখনো দূরে যাব না। তোমরা এখনো তরুণ, জীবনে অনেক পথ চলতে হবে, জীবনে অনেক পথ যেতে হবে। একে অপরকে সম্মান করা সবচেয়ে বেশি বড় বিষয়। আর মনে রেখো, সংসার শুধু ভালোবাসায় নয়, বোঝাপড়া আর ধৈর্যের টিকে থাকে। সবার সামনে অনেক সাইমার হাত ধরে দৃঢ় স্বরে বলে উঠল, সবাই শুনে রাখুন, সাইমা শুধু আমার স্ত্রী না, ও আমার সম্পূর্ণ পৃথিবী। ওর হাসি আমার সুখ, ওর অশ্রু আমার কষ্ট। আমি প্রতিদিন চেষ্টা করব ওকে হাসি খুশি রাখতে। এ কথায় পুরো ঘর জুড়ে এক প্রশান্তি নেমে এলো। সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে নতুন দম্পতির দিকে। আর দূরে কোথাও একটা বন্ধ দরজার ভেতর নীলা তখনও কাঁদছে। বুঝে গেছে অনেকের জীবনে ওর জায়গা চিরদিনের জন্য শেষ। আর অনেকের জীবনে আজ শুরু হলো নতুন অধ্যায়, ভালোবাসার সংসার, যেখানে সাইমা তার চাইলেও পাল্টাবে না, কঠোর থেকেও ভালোবাসবে, আর কাছে পেয়েও অনেকের হৃদয়কে চিরদিনের জন্য জিতে নেবে। ঘরটা ফুলের গন্ধে ভরা, নরম আলোয় ছাই। সাইমা চুপ করে বসে আছে, শাড়ির আঁচল গড়িয়ে পড়ছে তার কাঁধ থেকে।
লাল রং যেন অনিকের নামটাই লিখে রেখেছে। অনেক ধীরে ধীরে এগিয়ে এসে ফিসফিস করে বলল, জান, আজ আর কেউ নেই যে আমাদের থামাবে। তোমাকে স্পর্শ করার জন্য আমার বুক কাঁপছে। এত সুন্দর হয়ে তুমি আমার সামনে বসে আছো, আমি যেন আর নিজেকে সামলাতে পারছি না। শুধু তোমাকে জড়িয়ে ধরে বলতে চাই, তুমি আমার, শুধু আমার। সাইমার চোখ দুটো নেমে আসে লজ্জায়, ঠোঁট কেঁপে ওঠে। সে ধীরে ধীরে বলল, অনেক, আমিও তো আজ তোমাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে আছি। তোমার স্পর্শ আমার পুরো দেহ মন কাঁপিয়ে দিচ্ছে। তুমি আমাকে একটু আদর করো, একটু তোমার ভালোবাসায় ভরিয়ে দাও। আজ আমি কারো বউ না, শুধু তোমার প্রিয়। অনেক থেমে থাকলো না। সে দুহাত বাড়িয়ে সাইমাকে কাছে টেনে নিল। তার কাঁধে হাত রাখতে সাইমা আস্তে করে চোখ বন্ধ করলো। অনেকের কণ্ঠে মায়াবী উষ্ণতা। তোমার এই লজ্জা, এই সৌন্দর্য আমার হৃদয়কে পাগল করে দিচ্ছে। আমি প্রতিটা মুহূর্ত তোমাকে অনুভব করতে চাই। সাইমা মাথা হেলিয়ে অনেকের বুকে মাথা ঠেস লাগিয়ে বলল, আমাকে তোমার করে নাও অনেক। তোমার আদরে আমি আজ হারিয়ে যেতে চাই। শুধু তুমি দেখবে আমি তোমার সবচেয়ে আপন মানুষ, আর আমি তোমার বুকের মাঝে চোখ বন্ধ করে স্বপ্ন দেখব। দুজনের মাঝে হালকা নিঃশ্বাসের ঢেউ, হৃদয়ের ধ্বনি যেন একই ছন্দে বাজতে থাকে। ঘরে ভরে ওঠে তাদের মিলনের আবেশ, ভালোবাসা আর চিরস্থায়ী বন্ধনের প্রতিশ্রুতিতে। অনেক ধীরে ধীরে সাইমার কাছে এগিয়ে এলো, দুহাতে তাকে জড়িয়ে ধরে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। পাগলের মতো কিস করতে থাকলো তাকে। দুজন দুজনের ঠোঁট শুষে নিচ্ছে, যেন কতদিনের আবেগ। অনেক এক হাত দিয়ে সাইমার সারা শরীরে হাত বুলাচ্ছে। অনেকের প্রতিটা স্পর্শে সাইমা কেঁপে কেঁপে উঠছে। অনেক সাইমার বুকে গভীরভাবে স্পর্শ করতে লাগলো। অনেকের স্পর্শে সাইমা পাগল হয়ে গেল। অনেক আস্তে আস্তে সাইমার শাড়ি টেনে খুলে ফেলল, তারপর ব্লাউজ খুলে ছুঁড়ে মারল দূরে। সাইমাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল, তারপর নিজে সাইমার উপরে উঠে গেল। অনেকের স্পর্শ আস্তে আস্তে গভীর হতে থাকলো। সাইমা উত্তেজনায় পাগল হয়ে গেল। অনেক আর সময় নিল না, দুজনের শরীর একেবারে এক করে ফেলল। ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো সাইমাকে। ভোরের কোমল আলো ঘরে পর্দা ভেদ করে সাইমার মুখে পড়ছে। ফুলের গন্ধ ভরা ঘর, চারিদিকে নিস্তব্ধ, শুধু দুজন মানুষের নিঃশ্বাসের মৃদু শব্দ। সাইমা অনেকের বুকে মাথা রেখে আদো ঘুমে চোখ মেলতেই অনেক তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জান, এক রাতেই যদি এমন অস্থির হয়ে যাও, তাহলে সারা জীবনে তো তোমাকে আমি কিভাবে সামলাবো বলো? সামনে তো অনেক আদর, অনেক ভালোবাসা জমা পড়ে আছে। তুই বেশি বেয়াদবি করছিস অনেক। আমি ঠিক করে হাত পা নাড়াতে পারছি না। এত কেউ কাউকে আদর করে নাকি? মানুষ আছে পৃথিবীতে, না তুই শুধু পাগল? আমি সবার মতো নই জান। আমি আলাদা বলেই তো তোমাকে ভালোবেসেছি, আলাদাভাবে। তাই আমার আদরও হবে অন্যরকম। তুমি একটু সহ্য করে নিও সোনা, কারণ আমি তোমাকে ভালোবাসতে শিখেছি সীমাহীনভাবে। তুই যদি সারা জীবন এমন করিস তাহলে তো আমার বাঁচা কষ্ট হয়ে যাবে। বেঁচে থাকা তো আমার কাছে কষ্ট না। তোমার ভালোবাসা পেলে আমার প্রতিটা কষ্টই সুখ হয়ে যায়। সাইমা হঠাৎ চোখ খুলে অনেকের দিকে তাকালো। উষ্ণ নিঃশ্বাস মিশে গেল ভোরের আলোয়। আমি এতদিন বুঝতেই পারিনি তোর ভালোবাসা এত গভীর। তুই কি কখনো আমাকে একা ছেড়ে যাবি? অনেক তার কপালে নরম চুমু এঁকে দিয়ে বলল, আমার নিঃশ্বাস যেমন আমার দেহ থেকে আলাদা হতে পারে না, তেমনি আমি তোমার থেকে আলাদা হতে পারবো না কখনো। তুমি আমার নিজের, আমার প্রাণের মানুষ। আজ থেকে প্রতিটা ভোর এমনই হবে। তোমার হাসি দেখে আমার নতুন দিনের শুরু। সাইমা আলতো করে অনেকের হাত নিজের বুকে ধরে বলল, তাহলে আমিও আজ থেকে প্রতিটা সকালে তোর নাম নিয়ে ঘুম ভাঙাবো। শুধু তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমি তোর আদরে তোর কোলের ভেতরে লুকিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই। সকালের ঠান্ডা হাওয়া বারান্দা দিয়ে ঘরে ঢুকছে। টেবিলে সাজানো গরম গরম লুচি, ডিম ভুনা, চা, সবাই একসাথে বসে নাস্তা করছে। শুধু একজনের চেয়ার খালি, সাইমা নেই। সাইমার মা হালকা গলা পরিষ্কার করে অনেকের দিকে তাকালেন। বাবা, সাইমা কোথায়? ও তো কখনো নাস্তা মিস করে না। অনেক চুপচাপ হাসলো। চাই কাপে চুমুক দিয়ে শান্ত গলায় বলল,
সাইমার একটু শরীর খারাপ, তাই শুয়ে আছে। আমি নাস্তা করে ওর নাস্তা নিয়ে উপরে চলে যাব। টেবিলে এক ঝলক নীরবতা নেমে এলো। উপস্থিত সবার চোখ মিষ্টি এক হাসি ফুটে উঠল। সবাই যেন বুঝে গেল এই শরীর খারাপ কোনো অসুস্থতা না, বরং নব বিবাহিত কোণে স্বাভাবিক ক্লান্তি।